একবারের বেশি একটা গাড়ি ইউজ করি না। 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছে তারা। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা আইসই বলছে আমরা মিরপুরের সমন্বয়ের পরিচয় দিয়েই ঢুকছে, লুটপাট করছে, ভাঙছে, ব্যাপক আকারে একটা লুটপাট করছে। হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য, তাছাড়াও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, টাকা এগুলো উদ্ধার করতে সক্ষম। 5টি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এই যেন টাকার গোডাউন। হাসনাত এবং সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়েছি। তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্ধুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণলঙ্কার। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই ভিডিওতে সংযুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে। কখনো সমন্বয়কদের বিরুদ্ধে কিংবা কখনো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি থেকে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিংবা সমন্বয়কদের নিয়ে অথবা বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে। তো আমি মূল ভিডিওতে চলে যাব, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একবারের বেশি একটা গাড়ি ইউজ করি না। 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা আইসই বলছে আমরা মিরপুরের সমন্বয়ের পরিচয় দিয়েই ঢুকছে, লুটপাট করছে, ভাঙছে, ব্যাপক আকারে একটা লুটপাট করছে। হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য, তাছাড়াও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, টাকা এগুলো উদ্ধার করতে সক্ষম। 5টি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এই যেন টাকার গোডাউন। হাসনাত এবং সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়েছি। তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্ধুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণলঙ্কার। এই দুই আবাল টোকাইকে যেখানে পাওয়া যাবে সেখানে বলে ফেলে দিতে হবে। বাংলা জয় বঙ্গবন্ধু এবং বারবার দরকার শেখ হাসিনার সরকার। এই সরকার অবৈধ। আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। হয়তো অনেক অন্যায় করেছে, কিন্তু কখনোই আদালত ব্যবস্থার উপর রাজনীতির নামে রাজনৈতিক কর্মীদের লেলিয়ে দিয়ে কখনোই হস্তক্ষেপ করে নাই। কিন্তু এখন আমরা অহরহ দেখতে পাচ্ছি যে কোনো কিছু ঘটলেই এই আবাল সমন্বয়ক, টোকাই সমন্বয়করা আদালত ব্যবস্থার উপর, আইনজীবীদের উপর হস্তক্ষেপ করে চলেছে। এটা মেনে নেওয়া যায় না। আদালতে বিচার প্রার্থীরা আসে তাদের ন্যায় বিচার প্রাপ্তির আশায়। এখানে মক্কেলদের যেমন অধিকার রয়েছে, আইনজীবীদের পেশা পরিচালনার অধিকার রয়েছে, মুক্তভাবে বিচারকদের বিচার করার অধিকার রয়েছে। সেখানে যদি এইভাবে নগ্ন হস্তক্ষেপ করা হয় তাহলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। গতকালকে হাইকোর্টের একটি বেঞ্চে আগাম জামিন নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে আইনজীবীরা রয়েছেন, জজ সাহেবরা রয়েছেন, এমনকি প্রধান বিচারপতি রয়েছেন। যদি সেখানে অন্যায় কিছু হয়ে থাকে তাহলে প্রধান বিচারপতি দেখবেন। প্রধান বিচারপতি যদি একা না পারেন তাহলে সমস্ত বিচারপতিদের নিয়ে সিদ্ধান্ত নেবেন। তারপরে যদি তিনি না পারেন তাহলে বারের সাথে আলোচনা করে, আইনজীবীদের সাথে আলোচনা করে, সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করে, সকল দলের আইনজীবী নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আদালতে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করবেন। এই আবাল টোকাই এরা কতটুকু জানে বিচার ব্যবস্থা, এরা কতটুকু জানে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিভাবে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাদেরকে কোনোভাবেই আদালত ব্যবস্থার উপর, আইনজীবীদের পেশা পরিচালনার উপর, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া যাবে না। তারা অতিরিক্ত বার বেড়েছে। যারা আমাদেরকে একটা দুর্বিষহ দুঃশাসন থেকে রক্ষা করেছেন, নিজেদের প্রাণ দিয়েছেন অনেকে, আর অনেকে নিজেদের প্রাণটি দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, রক্ত ঝরিয়েছেন। তো তাদের একটা অংশ এখন রাষ্ট্র পরিচালনায় যুক্ত সরাসরি, আর সরকারকে সাহায্য করার জন্য আরেকটি গ্রুপ, তারা সরকারের বাইরে থেকে রাজনৈতিক বিষয়াদি দেখভাল করছেন। তো ওনাদেরকে সবাই সমন্বয়ক বলছেন এবং তাদেরকে নিয়ে সামাজিক মাধ্যমে অনেক ট্রল হচ্ছে এবং ইতিমধ্যে তারা প্রায় সবাই আওয়ামী লীগ এবং তার যারা অ্যালাইড তাদের সমালোচনার মুখে পড়েছেন, টার্গেটের মুখে পড়েছেন। এবং কোনো কারণে যদি এই বর্তমান সরকার ফেল করে তাহলে এই যে যারা সমন্বয়ক এবং তাদের যারা সহযোগী সারা বাংলাদেশে, ওনারা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। এখানে ধনীর কোনো পুত্র নেই, আর একটা বিরাট অংশ একেবারে দরিদ্র পরিবার থেকে এসছেন। তো এদের সংখ্যা কত হবে টার্গেট করলে? 1 লাখ হবে, যাদেরকে আওয়ামী লীগও চেনে, বিএনপিও চেনে,
শিবিরও চিনে। কিন্তু এই লোকগুলো তার মধ্যে হয়তো দেখা গেল কৌশলে শিবিরের 10 জন লোক ঢুকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তারা প্রচার করেছে, বা বিভিন্ন জায়গাতে ছাত্রদলের কিছু লোক ঢুকেছেন, কিন্তু মূল যারা নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন, তারা কিন্তু বেশিরভাগই সাধারণ ছাত্রছাত্রী। এবং সেই শিবির করা বা নেতৃস্থানীয় কয়েকজন ছাড়া ওই যারা সাধারণ ছাত্রছাত্রী 1 লাখের মধ্যে ধরুন এখন দৃশ্যপটে আমরা সর্বোচ্চ 100 জনকে দেখতে পাচ্ছি। তো সেই 1 লাখ লোক যারা সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু যার যার অবস্থানে ফিরে গিয়েছেন, এবং তারা এই বর্তমান সরকারের ভালো মন্দ কর্মকাণ্ড কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। দেশের প্রয়োজনে তারা এসেছিলেন, আবার দেশের প্রয়োজন শেষে তারা তাদের আপন আলয়ে ফিরে গিয়েছেন। কিন্তু যদি কোনো কারণে ডক্টর ইউনূস সরকার পরাজিত হন, ব্যর্থ হন, তাহলে সকল প্রতিহিংসা কিন্তু এই 1 লাখ লোকের মধ্যে প্রায় সকলের উপরে আসবে, তাদের পরিবারের উপরে আসবে, পরিজনের উপরে আসবে। আর সমন্বয়কদের মধ্যে যারা নেতৃস্থানীয় 10 জন বা 20 জন আছেন, তারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতো হয়তো একটা সেফ এক্সিট পাবেন, অনেকে পালিয়ে যাবেন, অনেকে ধরা পড়বেন, কিন্তু তাদের সংখ্যা কত? 50 জন, 100 জন, নট মোর দ্যান দ্যাট। তো যারা এই সময়টিতে কাজ করছেন, কাজ করতে গিয়ে ভুল করছেন বা কিছু বদনামির শিকার হচ্ছেন বা অনেকে ত্রুটি হচ্ছেন, কিন্তু এই যে 1 লাখ সমন্বয়ক আমি একটা ধারণা দিলাম, তার মধ্যে 100 জনকে বাদ দিয়ে বাকি যারা আছেন তারা তো এক কাপ চাও হয়তো খান এখনো পর্যন্ত। তো সমস্ত ক্রোধ, রাগ এই সকলের উপর আসবে। এবং যেমনটি এখন ধরুন আওয়ামী লীগের একেবারে সাধারণ আম জনতা যারা কেবলমাত্র জয় বাংলা বলেছেন কিংবা শেখ হাসিনাকে ভালোবেসেছে, আওয়ামী লীগ করেছে, তাদের সকলের উপর কিয়ামত নেমে এসেছে। কিন্তু গিয়ে দেখুন যে যারা মধু খেয়েছে, মেওয়া খেয়েছে, তারা ঠিক আগস্ট মাসের 1 তারিখে কিন্তু তারা পালিয়ে গেছে নিরাপদ। তাপস কত তারিখে পালিয়ে গেছে এয়ারপোর্টে দেখেন তো। পরশ কোথায় গেল? তাপসের ভাই পরশ যুবলীগের চেয়ারম্যান ছিল। অন্যান্য যারা, নিখিল কোথায় গেল? তারপর আরো এই যে বিপু কোথায় গেল? নসরুল হামিদ বিপু, জ্বালানি প্রতিমন্ত্রী, সে কোথায় গেল? ডক্টর তৌফিক এলাহি কোথায় গেল? এই সে 2009 সন থেকে আওয়ামী লীগের মধ্যে যদি সবচেয়ে বেশি সুযোগ নিয়ে থাকে কয়েকজন লোক, তার মধ্যে 1 নম্বরে ডক্টর ইস্তিমাম, 2 নম্বরে ডক্টর তৌফিক এলাহি, 3 নম্বরে ডক্টর মশিউর রহমান। বলে তো তারা ধরা পড়েছেন? ধরা পড়ে। তো এই মানুষগুলো সবসময় মেধাবী ছিলেন, ছাত্র জীবনে, কর্মজীবনে, এবং মেধার ভিত্তিতে সবকিছু করেছেন। এবং যখনই তারা আজ করতে পেরেছেন, তারা সবাই নিরাপত্তার স্তরে চলে গেছে। আপনি আসাদুজ্জামান কামাল সাহেব কোথায় বলেন তো? কিভাবে গেলেন? ওবায়দুল কাদের সাহেব কোথায়? কিভাবে গেলেন? তো এই জিনিসগুলো সব ক্ষেত্রে, সব যুগে হয়েছে। বিএনপির ক্ষেত্রে হয়েছে। বিএনপির লোকজন যখন পালিয়েছে, আপনি দেখুন বিএনপির মোস্ট কারাপ্টেড এবং কালপ্রিট যারা ছিলেন, যাদের কারণে বিএনপির পতন হয়েছিল, একাগার উদ্ভব হয়েছিল, তারা কিন্তু কেউ ধরা পড়েনি। আর যারা ধরা পড়েছেন, পলিটিক্যালি ম্যাচিউর, প্রফেশনাল, দ্য অ্যাসেট অফ দ্য বিএনপি, অ্যাকচুয়ালি অ্যাসেট অফ দ্য নেশন, এই সকল পলিটিক্যাল যারা লোকজন আছেন তারা কিন্তু ধরা পড়েছেন। আর ওই সময়টাতে বিএনপির বিপদে যারা এগিয়ে এসেছেন, খন্দকার দেলোয়ার সাহেবের মতো মানুষজন, তারা কিন্তু নেগলেক্টেড ছিলেন আপ টু 2006। তো এই নেগলেক্ট করার লোকগুলো কিন্তু এগিয়ে এসেছিলেন। তো এটা নিয়তির একটা লীলা খেলা, এবং এইভাবেই সবকিছু হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে সমন্বয়কদের ক্ষেত্রেও আগামীতে এরকম, মানে বিএনপির যা ঘটেছে, আওয়ামী লীগের ঘটেছে, জামাতের যা ঘটেছে, ঠিক ও জামাতের বলা যায়, জামাতের তো অনেক সুবিধাভোগী আছেন যারা সবসময় পীর মাশায়েখদের মতো শুধু সুযোগ সুবিধা ভোগ করেছেন, কিন্তু জামাতের বিপদের সময় কিন্তু তারা কেউ থাকেনি, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। লন্ডনে গিয়ে চলে গিয়েছেন, আমেরিকাতে চলে গিয়েছেন, ইউরোপে চলে গেছেন, মালদ্বীপে চলে গেছেন, মালয়েশিয়াতে চলে গিয়েছেন, চীন দেশে চলে গেছেন, হংকংয়ে চলে গিয়েছেন, তো আবার তারা এখানে চলে আসছেন। কিন্তু এখানে যারা মাঠে লড়াই সংগ্রাম করেছেন, তো তারা আবার কিন্তু জামাতে যখন সুসময় ছিল, সেই 2001 থেকে 2006 এই সময়টিতে তারা কেউ লাইমলাইটে ওভাবে ছিলেন না। এনিওয়ে, এখন এই সমস্ত কারণে কি হলো দেখেন, আমি ভিডিও করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করি, সরকারের সমালোচনা করি, কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে আমি এখন পর্যন্ত একটি উফ শব্দ করি, এবং আমি কোনোদিন করব না। মানে একেবারে তারা যদি আমার অর্ধেক অঙ্গ খেয়ে ফেলে, তবু আমি একটা উফ শব্দ করব না। এর কারণ হলো এই যুবকেরা, এই বিপ্লবীরা আমার মনের যে অবদমিত আকাঙ্ক্ষা নিয়ে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ইন্টেলেকচুয়াল লেভেলে যে লড়াই সংগ্রাম করছি এলাম, সেটিকে মাঠে নিয়ে তারা তাদের জীবনকে অস্ত্রের মুখোমুখি করে দিয়েছে। কাজেই তাদেরকে নিয়ে সবাই সমালোচনা করছে, এখন অনেকেই করছেন, কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। তবে এখানে একটা ব্যাপার হলো যে তাদেরকে যদি শিখতে হয়, সময় দিতে হবে, তাদেরকে যদি ভালো করতে হয়, তাহলে তাদের ভুল এবং ভ্রান্তিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে।
আর আমরা যদি তাদের অকল্যাণ চাই এবং তাদের মৃত্যু কামনা করি এবং তাদের পতন কামনা করি, তাহলে তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে তাদের প্রতি কৃতজ্ঞ হই, এবং এই মানুষগুলো আমাদেরকে একটি 15 বছরের দুঃশাসন থেকে বাঁচিয়েছেন, কাজেই আমরা তাদেরকে সময় দেবো, তাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন। আর এ পর্যন্ত যারা চ্যানেলটি দুঃখিত, এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পেতে। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।